এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে তুগলকের সিদ্ধান্ত। এই সিদ্ধান্তকে দেখে মনে হচ্ছে মোহাম্মদ বিন তুগলক এর যে জামানা ছিল সেই জামানা আবার পশ্চিমবঙ্গে ফিরে এসছে। যেভাবে পুজোর সময় ধর্মতলার মতো সারা পশ্চিমবঙ্গ এবং কলকাতার যে প্রাণকেন্দ্র সেখানে যেভাবে বিএনএসএস 163 নম্বর ধারা, যেটা আগে ছিল 144 নম্বর ধারা, সেই ধারা জারি করে বলা হচ্ছে 5 জনের বেশি লোক উপস্থিত থাকতে পারবে না। এর অর্থ কী? তার মানে এখানে কোনো মানুষ এসে ঠাকুর দেখতে যেতে পারবে না, কেউ এখানে দোকানে খাবার কিনতে আসতে পারবে না। এখানে বহু মানুষ ধর্মতলায় কেনাকাটা করতে আসেন, তারা কেনাকাটা করতে আসতে পারবেন না। তার মানে সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জি একদিকে বলছেন উৎসবে ফেরো, উৎসবে ফেরো, আবার আরেকদিকে তিনিই বলছেন না, উৎসবে ফিরতে হবে না, আমি 163 নম্বর ধারা জারি করে রাখছি, সবাই সবার বাড়িতে থাকো। এই হলো তৃণমূলের দ্বিচারিতা এবং এইটা তৃণমূলের ডিএনএর মধ্যে ঢুকে বসে আছে। তো মানে উৎসবে ফেরার পেছনে এই 163 বিএনএসএস জারি করার কারণটা কি? কারণ একটাই, আজকে রাজ্য জুড়ে সাধারণ মানুষের যে আন্দোলন, সেই আন্দোলনের ফলে একটাই সেখান থেকে মানুষ কথা বলছে, এক হয়েছে লক্ষ্য করা, ভয় পেয়েছে নবান্নের 14 তলা। তাই নবান্নের 14 তলায় আজকে যে হাহাকার আজকে মাচিয়েছে, সেই হাহাকারের কারণে তিনি বুঝতে পারছেন গদি এই গেল ব্যাপার। সেই জন্য শুধুমাত্র গদি বাঁচানোর জন্য আজকে তিনি ভয় এবং ভীত এবং হাহাকার থেকে এই ধরনের তুগলকি সিদ্ধান্ত নিচ্ছেন। মানে আপনি বলতে চাইছেন মাননীয়ার ভয় থেকে এই 163 ধারা রুজু হলো? একদমই তো তাই, ভয়, গদি হারানোর ভয়। কখন গদি চলে যায়, কখন সাম্রাজ্য চলে যায়, কখন তার ক্ষমতা চলে যায়, এই ভয়তে আজকে উনি রাত্রে ওনার ঘুম হচ্ছে না। কিসের কুৎসার কথা বলছেন বলুন? উনি তো বলেছেন উনি পদত্যাগ করতে রাজি আছেন। আর উনি পদত্যাগ করতে রাজি কেন? উনি পদত্যাগ করে দিন, কে বারণ করেছে? আমরা পদত্যাগ করার কথাই বলছি, উনি করে দিন না, করছেন না কেন? পদত্যাগ যদি উনি করেন তাহলে সারা বাংলার মানুষ তো বেঁচে যায়। সারা বাংলার মানুষ 13 বছর ধরে আমরা অতিষ্ঠ ওনার অত্যাচারে, ওনার শাসনে আমরা প্রত্যেকে জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছি। সেই জায়গাটা থেকে আমাদের বাঁচান, পদত্যাগ করে দিন না। নতুন পুলিশ কমিশনার ভাবতেই পারে এখানে বড় কিছু ঘটনা ঘটতে পারে, তার জন্য তার কি আছেটা কি, তার সূত্রটা কি তিনি বলতে পারছেন না? তাহলে আমরা তো এটাও বলতে পারি যে বড় বড় যে তৃণমূলের দুর্গা পুজো, চোর পার্থ চ্যাটার্জির যে পুজোটা, বা আরও যেসব বড় বড় পুজো হয়, তো এই পুজোগুলোর সামনে তো 160 ধারা জারি করে দেওয়া যেতে পারতো। সেখানে তো বহু মানুষ জমায়েত করেন পুজোর কারণে, তাহলে সেখানে কেন হচ্ছে না? এটাও তো প্রশ্ন। তাহলে কি আইনটা তৃণমূলের চোর চামারদের জন্য একরকম আর পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য আরেক রকম? ব্যাপারটা কি এইরকম? বলছি আর্জি করে ঘটনায় কোথাও গিয়ে এই যে মাননীয় বিচার চাইছেন, রাস্তায় নামছেন, আবার যে বিচারটি যাতে পিছিয়ে যায় তার জন্য আবেদন করছেন, এটা কী ধরনের? একটা কথাই বলবো, আজকে সারা দেশের মানুষ একটাই প্রশ্ন করছে, যে লোকটা ধরা পড়েছে, যে চিটিংবাজ জানোয়ারটা সন্দীপ ঘোষ, ওই সন্দীপ ঘোষ কি রঞ্জিত ঘোষের কেউ হয়? এই প্রশ্নটা মুখে মুখে ঘুরছে। শুধু এইটুকুনি বললাম, এই প্রশ্নটা আমাদের প্রত্যেকের কৌতূহল। রঞ্জিত ঘোষকে আমরা জানি না, শুধু এটা মানুষ বলছে, দেখলাম যে মানুষের আজকে একটাই প্রশ্ন, রঞ্জিত ঘোষের কি কেউ হয় সন্দীপ ঘোষ, তার কি ভাইপো না অন্য কেউ? সেটা আজকে বাংলার মানুষ জানতে চাইছে, দেশের মানুষ জানতে চাইছে। ঘাটালে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়ে এসছেন, আমরা দেখেছি দেব ঘাটালের সাংসদ, তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন, কবে হবে এই ঘাটাল মাস্টার? এই ঘাটাল মাস্টার প্ল্যানের প্রতিশ্রুতি প্রত্যেকবার নির্বাচন এলে পাগলু ডান্স করা দেব গিয়ে বলে আসে, আবার ভোট মিটে যায়, আবার কলকাতায় চলে আসে, আবার ভোট আসলে দেখবেন আবার ঘাটাল মাস্টার প্ল্যানের কথা হচ্ছে। তাই আমরা বলছি এই সমস্ত চোর চিটিংবাজদের কথায়, যাদের কোনো কথার দাম নেই, না না, আরে গরু চুরির মামলায় তাকে তলব করেছে, আপনার কাছে ভগবান হতে পারে, আমার কাছে পাগলু ডান্স করা, ডিম ভাত খাওয়া, গরু চোরের সাথে যুক্ত থাকায় যাকে তলব করেছে সেই লোকটার নাম দেব। আপনার কাছে অন্য কিছু হতে পারে, আমার কাছে অন্য কিছু না। এই ধরনের লোকেরা কিসের কুচ্ছা? আরে ওনাকে সিবিআই তলব করেছে গরু পাচারের মামলায়। আরে আমরা কি বলছি নাকি, গরু পাচারের মামলায় ওনাকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ওনার সিনেমায় নাকি গরু পাচারের টাকা ঢুকেছে। এবার সত্যি মিথ্যে সেটা তো প্রমাণ করবে সিবিআই বা ইডি, যেহেতু তলবটা তারা করেছে, তলব তো আমরা করিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে আপনারা এত কিছু বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে আজকে এফআইআর দাখিল করেছে যে তার নামে নাকি তোলাবাজি করছে কেউ। দেখুন আজকে তৃণমূলের ভিতরে রুটি নিয়ে মারামারি কী পৌঁছে জানেন? দেখবেন রাস্তায় একটা রুটি ফেলে দিলে দুটো কুকুর এসে ছিঁড়ে ছিঁড়ে টানাটানি করে, কে রুটিটা খাবে? তৃণমূলের মধ্যে অবস্থা তাই। ফিরাদ হাকিমের ওএসডির নামে কালীচরণ ব্যানার্জি সম্ভবত লোকটার নাম, তার নামে অভিষেক ব্যানার্জির অফিস থেকে গিয়ে অভিযোগ হচ্ছে যে অভিষেক ব্যানার্জির নাম করে নাকি ওই কালীচরণরা তোলাবাজি করতো। তাহলে বুঝুন ববি আর অভি দুজনের গণ্ডগোলে যে কোথায় পৌঁছেছে। ভাইপো আর ববির এই গণ্ডগোল
সবাই জানে, সেইটা নতুন মাত্রা পেল আজকের পরে। এবার ববি জিতবে না অভি জিতবে সেটা তৃণমূলের নিজেদের বিষয়, তৃণমূলের পাঠা লেজে কাটবে না আগায় কাটবে না গোড়ায় কাটবে ওটা ওরা বুঝবে, আমরা কেন বলতে যাবো এই বিষয় নিয়ে। আপনি কি করে জানলেন যে গন্ডগোল লেগেছে? আরে বোঝাই তো যাচ্ছে, ফিরাদ হাকিমের ওএসডি তার নামে কেন অভিষেক ব্যানার্জির দপ্তর থেকে কমপ্লেনটা যাচ্ছে, অভিষেক ব্যানার্জির অফিস থেকে কেন কমপ্লেনটা হচ্ছে? তোলাবাজি যদি অভিষেকের নাম করে করে না না, সেটা অভিষেকের নাম করে তোলাবাজিরা করছে কে? ববি হাকিমের ওএসডি। ওএসডি যে কেউ তো না, এটা ওএসডি কিন্তু চারটিখানি বিষয় না, সেখানে একজন মন্ত্রী এবং একজন মেয়রের ওএসডি যখন এর বিরুদ্ধে অভিযোগটা আসছে, তাহলে এইটা প্রমাণ হচ্ছে তৃণমূলের মধ্যে গন্ডগোল লেগে গেছে। এবং টোটালটাই গন্ডগোলটা দেখবেন টাকার ভাগ বাটোয়ারা নিয়ে, টাকা তোলা হচ্ছে, এ বলছে আমি একটু ভাগে কম পাচ্ছি, ও বলছে আমি বেশি পাচ্ছি, এই মাল খাওয়া নিয়েই গন্ডগোল, এছাড়া কিচ্ছু না। স্বাস্থ্য ভবনের দুর্নীতি যেমন জানেন না মাননীয়, সেরকম তো ববি হাকিমও এই ঘটনার কথা জানতে নাও পারেন। আমি একটা ছোট্ট কথা আপনাকে বলছি, শিক্ষা তো জেলে গেছে পুরো দপ্তর সহ, খাদ্য দপ্তর জেলে গেছে, মানে তৎকালীন খাদ্যমন্ত্রী এখন বনমন্ত্রী যিনি ছিলেন ওই সময় তিনিও জেলে। এরপরে দেখবেন স্বাস্থ্য দপ্তরটাও মোটামুটি জেলে গেছে, স্বাস্থ্যমন্ত্রীও জেলে যে কোনো দিন যেতে পারে যদি তদন্ত ঠিকঠাক হয়, কারণ এই দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষভাবে স্বাস্থ্য দপ্তর যুক্ত রয়েছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা এবং এর দায়িত্ব স্বাস্থ্যমন্ত্রীকে নিতে হবে।